সারাদিন তো বাসায় ছিলা, কি করছো? সামান্য এই কাজটা পর্যন্ত করতে পারো না? বাচ্চার এই জিনিসটা দেখে রাখতে পারো না? সারাদিন বসে বসে মোবাইল টিপো, সারাদিন বসে বসে তুমি ঘুমাও। হোম মেকার হলেই যে আমি এতক্ষণ ধরে যে ত্যাগের কথা বললাম, স্ট্রেসের কথা বললাম, ওরকম যে হয় এমন কিন্তু না। এটা কিন্তু আরেকটা সাইডও আছে। এটা কিন্তু আসলে ম্যাটার করে যে আপনি আপনার বাচ্চাকে কতটুকু কোয়ালিটি টাইম দিচ্ছেন। ফ্রেন্ডের মায়েরা ঠিকই ওদেরকে নিতে আসতো, তুমি কখনো আসোনি। আমার ফ্রেন্ডের মায়েরা মজার মজার টিফিন রেডি করে দিত হাতে বানানো, তুমি কখনো দাওনি। আচ্ছা বলেন তো, মায়ের কি কোনো বিকল্প হয়? মা তো মাই। মা এমন একটা সত্তা, এমন একটা অনুভূতি যেটা সবাই আসলে আমরা অনুভব করতে চাই, এবং এই শব্দটা উচ্চারণ করা মাত্র আমরা একটা ওম অনুভব করি। সবার জন্য অবশ্যই অনুভূতি সমান থাকে না, কারো কারো জন্য কখনো কখনো মা পরীক্ষা হয়ে আসতে পারে, কিন্তু সেটার সংখ্যাটা আসলে কম। তো আজকে ওই মাদের কথাই বলতে চাইছে যে যাদের মা শব্দটা উচ্চারণ করার সাথে সাথে একটা খুব সুন্দর অনুভূতি চলে আসে, একটা ওম আমরা অনুভব করি। কারণ যাদের আপনাদের অভিজ্ঞতাটা মা নিয়ে খারাপ হয়, আপনারাও কিন্তু সারা জীবন একটা ক্রেভিংয়ের মধ্যে থাকেন যে আমি কেন ওই ওম, ওই অনুভূতিটা অনুভব করতে পারলাম না, কেন আমার জন্য আমার মা ওই অনুভূতিটা না হয়ে একটা পরীক্ষা হলো। একটা আকুতি, একটা আর্তনাদ কিন্তু আমাদের ভিতরে তখন থেকে যায়। আজকে এই বিষয়টা নিয়ে কেন কথা বলছি? গত কিছুদিন যাবৎ অদ্ভুতভাবে মায়েরা আমরা ঝগড়া করে যাচ্ছি এবং একে অপরের প্রতি কাদা ছুঁড়ে যাচ্ছি, অপমান করে যাচ্ছি, আক্রমণাত্মক কথা বলে যাচ্ছি। কি অদ্ভুত, তাই না? কর্মজীবী মা বনাম গৃহিণী মা, সিজারিয়ান সেকশন মা বনাম নর্মাল ডেলিভারি মা, নিজের গর্ভের সন্তান ধারণ করা মা বনাম মিসক্যারেজ হয়ে যাওয়া মা। এই যে বনাম শব্দটা বলছি, বলতেও আমার জানি কেমন লাগছে। মা বনাম মা কি হয়? মা তো মাই। এক একজন মা এক একভাবে তার সন্তানকে লালন পালন করবেন, এক একভাবে সে তার সাধ্যমতো চেষ্টা দিয়ে ভালোবাসবেন। আমরা আসলে বাহির থেকে কিভাবে বলতে পারি ওই মায়ের মনে আসলে কি হচ্ছে, ওনার পরিবারে কি হচ্ছে, ওনার ঘরে কি হচ্ছে? আসেন আজকে আমি কিছু কথা বলি, ডেফিনেটলি আপনাদেরও কিছু যুক্তি থাকবে। আমরা একটা ডিসকাশন টেবিল ওপেন করি। আপনাদের যে মতামত আপনারা কনস্ট্রাকটিভ ওয়েতে চেষ্টা করবেন, সুন্দরভাবে এখানে কমেন্ট করবেন ভিডিও আপনারা দেখে। অবশ্যই আপনার মতামতগুলো আমরা পড়ার চেষ্টা করব, ওটা নিয়ে আমরা চিন্তা করব, অবশ্যই দরকার হলে ওটা নিয়েও আমরা ভিডিও করতে পারি। কিন্তু আমরা যেটা চাইবো একটা কনস্ট্রাকটিভ ডিসকাশন। শুরুতে আমরা একজন গৃহিণী মাকে নিয়ে কথা বলি। আমি যদি বলি যে একজন ভদ্রমহিলা সারা জীবন পড়াশোনা করেছেন, উনি ওনার মতো করে ওনার বাবা মা ওনাকে বড় করেছেন, উনি বিয়ে করেছেন, এরপরে কিন্তু উনি একটা সিদ্ধান্ত নিতে পারেন ক্যারিয়ার হিসেবে উনি কি বেছে নেবেন। এখন উনি যদি বেছে নেন যে না আমি একজন গৃহিণী হব এবং আমি আমার সন্তানের জন্য আমি থাকবো, এটা আমার সজ্ঞানী সচেতন সিদ্ধান্ত, এটা তো আমরা ওনাকে কথা শোনাতে পারি না। আমরা তো ওনাকে বলতে পারি না আপনার বাপ মা কেন আপনাকে পড়াশোনা শিখায়, তাহলে এরকম বড় করছে, আপনি আপনার বাপ মার মানে টাকা পয়সা নষ্ট করছেন, আপনি একটা মানে মেডিকেলের সিট নষ্ট করছেন, আপনি ইউনিভার্সিটির সিট নষ্ট করছেন, আপনার পড়াশোনা শেখার কী দরকার ছিল? অবশ্যই একজন মায়ের পড়াশোনা জানা দরকার, ওনাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। কারণ একটা মায়ের যদি ইন্টেলেকচুয়াল এবিলিটি না থাকে, থিঙ্কিং ক্যাপাবিলিটি না থাকে, ইমোশনাল ইন্টেলিজেন্স না থাকে, উনি কিভাবে একজন সন্তানকে আসলে তখন বড় করতে পারেন? যখনই একজন মায়ের সিদ্ধান্ত নিতে চান যে আমি বাসায় থাকবো আমার সন্তানের জন্য, আমরা প্রথমেই তাকে বিভিন্ন রকম কথা বলে আক্রমণ করি, আমরা এটা মানতেই পারি না। এবং তার পরবর্তীতে যখন একজন গৃহিণী মা হিসেবে ওনার জীবনটাকে শুরু করতে চান, আমরা ওনার ভয়েসটাকে চেপে ধরি। তুমি বাইরের জগতের কি বুঝবা? তুমি তো চাকরি করো না, তুমি তো বাইরের কিছু জানো না, তুমি মতামত দিতে আসার কে? তোমার কোনো ইনকাম আছে? ফ্যামিলিতে তুমি কোনো কন্ট্রিবিউট করো? সারাদিন তো বাসায় থাকো। আরও যে কথাগুলো তখন আস্তে আস্তে করে ওনাকে শুনতে হয়, তোমার কেন টাকা লাগবে? কি করবা? কত টাকা লাগবে? তোমাকে তো ওই দিনই টাকা দিলাম।
ওনার নিজের ন্যূনতম একটা হাত খরচের জন্য ওনাকে কথাগুলো নিতে হচ্ছে। সবাই যে নেন এমন না, কিছু কিছু ক্ষেত্রে হাজব্যান্ডরা খুবই গুডউইল থাকেন, ওনারা ডেফিনেটলি তখন চেষ্টা করেন। বাট আমরা যদি সমাজের গড়পড়তা মানে পুরুষ মানুষদের দিকে তাকাই, এটা খুবই তিক্ত সত্য কথা, আমাদের সমাজের পুরুষ মানুষরা এই দায়িত্বটা নিতে প্রস্তুত না। ওনারা কোনোভাবেই ওনাদের গৃহিণী স্ত্রীদের যে চাহিদা বা একটা ভালো লাগা মন্দ লাগা থাকে, এটা ওনারা বুঝতে পারেন না, এই অনুভূতির দিকগুলো, এবং ওনারা খুব অবহেলিত হন। এবং আরও যে জিনিসটা খুব কষ্টকর থাকে, ওনাদেরকে বাসায় ফেরার সাথে সাথে শুনতে হয়, সারাদিন তো বাসায় ছিলা, কি করছো, সামান্য এই কাজটা পর্যন্ত করতে পারো না, বাচ্চার এই জিনিসটা দেখে রাখতে পারো না, এটা করতে পারো না, বাচ্চার এটা কিভাবে নষ্ট হয়, বাচ্চা কেন পরীক্ষায় খারাপ করলো, বাচ্চা কেন কথা শোনে না, তুমি কি করো সারাদিন বসে বসে, সারাদিন বসে বসে মোবাইল টিপো, সারাদিন বসে বসে তুমি ঘুমাও। আচ্ছা, আমরা একটু অ্যানালাইসিস করে আসেন তো দেখি, একজন মা ধরলাম উনি সাপোর্টিং স্টাফ পেয়েছেন, ওনার হয়তো বাসার পরিষ্কার করে দেওয়ার জন্য, কেউ কেউ হয়তো রান্না করার জন্য সাপোর্টিং স্টাফ পেয়ে যান, কিন্তু আমরা তো বর্তমানে এটা জানি সাপোর্টিং স্টাফ পাওয়াটা বর্তমানে কতটা টাফ হয়ে যাচ্ছে। ওই মানুষটা বাসায় থাকছেন সারাদিন, একটা ছোট বাচ্চার সাথে উনি সময় কাটাচ্ছেন, বাচ্চাটাকে ঘিরে, বাচ্চাটা বাথরুমে যেতে গেলেও দেখা যাচ্ছে মার পিছন পিছন যাচ্ছে, মা গোসল করবেন ওই সময়টা হয়তো পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে হয়তো দাদি নানিরা থাকেন, একটু সময়ের জন্য হয়তো বাচ্চাটাকে একটু ধরেন, কিন্তু তারপরে অস্থির হয়ে যান, ওনারা হয়তো রাখতে পারছেন না। মা খাবেন, তাও হয়তো বাচ্চাকে কোলে এক কোলে চ্যাংদোলা করে নিয়ে কোনো রকমে খাচ্ছেন, তাও বা বাসাতে যদি কেউ থাকে সাপোর্টিং কেউ, দাদি নামিনি বা অন্য কেউ, তখন হয়তো একটু দিয়ে রেখে কোনো রকমে খায়। তারপরে আবার খেতে গেলে ওই সময়ই তো বাচ্চার হয়তো হুট করে কান্না শুরু হচ্ছে, ব্যথা পেয়ে যাচ্ছে, হাগুমতো কিছু একটা চেপে যাচ্ছে, মাটা দৌড়ে উঠে চলে যাচ্ছেন। আর যারা একা থাকেন সারাদিন তো এই 4টা দেয়াল আর বাবু, আর তো কেউ নাই, হয়তো সে মোবাইলটা কিছুক্ষণের জন্য স্ক্রল করছে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, এই মাটা যদি সারা দিন ওনার মোবাইল নিয়েই বসে থাকে, এই বাচ্চার গোসল কখন হলো, এই বাচ্চার পটি ক্লিন কখন হলো, বাচ্চার রান্নার করা হলো কখন, খাবারটা খাওয়াই হলো কখন, ঘুম হলো কখন। আর আপনিও যে বাসায় এসে খাবারটা হয়তো একটু রেডি পাচ্ছেন না, বা বাসাটা একটু যে অগোছালো দেখছেন, আপনার কি মনে হয় না বাচ্চার মা হয়তো খেলনাটা গোছানোর চেষ্টা করছে, বাচ্চাটা আবার ছড়িয়ে দিচ্ছে, বা মা একটা পর্যায়ে হয়তো ওনারও খুব ড্রেইনড আউট লাগতে পারে, কারণ উনি তো বাইরের কোনো মানুষের সাথে কথা বলতে পারছেন না। এবং অনেক সময় দেখা যায় যে উনি যখন সন্তানের মা হয়ে যাচ্ছেন, ওনার ফ্রেন্ডরা হয়তো এখনও বাবু নেননি, এখন উনি কার কাছে ফোন দিয়ে বলবেন, ওনার ফ্রেন্ডরা হয়তো বিয়েও করেননি, সো সেম পেজে ওনারা নাই, উনি গল্প করবে কাকে, অনেক সময় নিজের মাকে ফোন দেবেন, মাও হয়তো ব্যস্ত আছেন। আর এক কথা এক ঘ্যান ঘ্যান শুনতে আসলে কার ভালো লাগে, কিছু ভালো লাগছে না, বাবু এটা করছে, বাবু ওটা করছে, মারও তো সবসময় বলতে ইচ্ছে করে না যে একই কথা আর কতজন কত মানুষকে বলবো। ওনার মনের ভেতরেও তো একটা দ্বন্দ্ব চলে অনেক সময়, কারণ সারাদিন এই 4টা দেয়াল, এই ছোট বাবু, আমি আমার বাচ্চাকে অসম্ভব ভালোবাসি, কিন্তু আমার তো এক্সস্টেড লাগে, আমি তো এটা নিতে পারি না, আমার তো খুব কষ্ট হয়। তার উপরে আমরা শুনে এসেছি একটা বাচ্চা পালন করতে গেলে পুরো একটা গ্রাম লাগে, আসলেই তো মূল্যবোধ কত কিছু শেখার আছে, কত কিছু আসলে একটা বাচ্চার জন্য করতে হয়। কিন্তু বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা পাশের বাসার প্রতিবেশীর সাথেও আমাদের গল্পটা হয়ে ওঠে না, কথাটা হয়ে ওঠে না, যার যার জীবনে আমরা অনেক ব্যস্ত। মাটা তখন পুরোপুরি একা, ওনার নিজের মানসিক যত্ন উনি কিভাবে নেবেন, উনি তো ড্রেইনড আউট হচ্ছে। এবং এ কারণেই একটা রিসার্চ করা হয়েছে এবং দেখা গিয়েছে যে যারা গৃহিণী মা, যারা হোমমেকার মা, ওনাদের স্ট্রেস লেভেলটা অনেক হাই থাকে, কারণ একটা কথা বলার মতো মানুষ নেই, একটা অন্য মানুষ দেখার মতো বা একটা অন্য মানুষের সাহায্য যে সে দিতে পারছে না, হয়তো জানলা দিয়ে একটু 5 মিনিট খোলা আকাশটা দেখছে, ওটাও আবার সাথে সাথে হয়তো ফিরে বাচ্চা ব্যথা পাচ্ছে নাকি ওখানে দেখছে, সে আর তার ছোট বাচ্চার বাড়ি ফিরলে তার স্বামী যদি একটু হাত লাগায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর স্বামী যদি হাতটা না লাগায় তাহলে তো ওনাকেই দৌড়তে হচ্ছে, ওনাকেই সব কিছু ব্যবস্থা করতে হচ্ছে, একটা দীর্ঘশ্বাসের সাথে চেপে যেতে হচ্ছে সব কিছু। কষ্টকর তো, এমন না এই কষ্ট ওনার জন্য অনেক খারাপ লাগছে, বাচ্চার প্রতি ওনার গ্রাজ হেল্ড করছে না, বাচ্চাকে উনি অসম্ভব ভালোবাসেন। এবং এরকম কি হয় না অনেক সময় যে আমি একটা মানুষকে অসম্ভব ভালোবাসি, কিন্তু তারপরও একটা প্রসেস, একটা জার্নিতে যেতে যেতে আমার ক্লান্ত লাগে,
এবং ডেফিনেটলি একজন মায়ের এটা সচেতন সিদ্ধান্ত যে আমি গৃহিণী হব। কেউ কেউ হয়তো বাবুকে কোথায় রাখবো, বাবুকে আমি কোনো সাপোর্টিং স্টাফের কাছে দেব না, আমি চাচ্ছি না ডে কেয়ারে দিতে, কারণ উনি হয়তো স্টাডি পড়েছেন ডে কেয়ারে বাচ্চাদের ট্রমা ক্রিয়েট হয়, অ্যাটাচমেন্টে ইনসিকিউরিটি চলে আসেন, ওনার কাছে হয়তো মনে হচ্ছে রিলিজিয়াসলি আমার বাচ্চা আমার কাছে একটা আমানত, আমাকে এই দায়িত্বটা পালন করতে হবে, আমি চাইছি না আমার বাবা মার উপরে বা আমার শ্বশুর শাশুড়ির উপরে বোঝা হতে। এটা ওনার মতামত, এটা ওনার পার্সপেক্টিভ, ওনার ফিলোসফি, এখানে তো আমরা কিছু বলতে পারি না। অনেকে বাধ্য হয়ে গৃহিণী হন, চাকরিটা ছেড়ে দিতে হয় কারণ সন্তান দেখাশোনার কেউ নেই। সেই মা যখন গৃহিণী হচ্ছেন সারা জীবন ওনার একটা কষ্ট থেকে যায়, সন্তানের দিকে তাকালে ওনার শান্তি লাগে, ভালোবাসেন, তারপরে ওই ক্যারিয়ারটা কেন ধরতে পারলেন না, এটার একটা চাপা কষ্ট ভিতরে থাকে যে আমার একটা না করা ক্যারিয়ার পড়ে আছে, যেখানে আমার ফ্রেন্ডরা সবাই এরকম লাইফ কাটাচ্ছে, আমি পারছি না। ডেফিনেটলি এটা মাকে তার নিজের সাথে বোঝাপড়াটা করতে হবে, এটার জন্য কখনোই উনি ওনার সন্তানকে ব্লেম দিতে পারেন না। এবং আরও যে জিনিসটা, গৃহিণী মা যখন থাকছেন উনি ওনার সন্তানকে খুব ফোকাস করতে চান, এবং ওই ফোকাস করতে গিয়ে তখন যেটা হয় আস্তে আস্তে আমরা এখন গৃহিণী মাদের একটু ডিমেরিটসগুলো বলি বা যে অপকারিতাগুলো হয়ে যায় ওটা একটু বলছি এখন। ওখানে যেটা হচ্ছে সন্তানকে অতিরিক্ত ফোকাস করে, কাইন্ড অফ সন্তানকে কেন্দ্র করে তা অফ করতে থাকে। সন্তানের পড়াশোনা খুব পারফেক্ট হতে হবে, সন্তানের সব কিছু একেবারে খুবই টু দ্য পয়েন্টে থাকতে হবে, না হলে সন্তান নিজেই একটা গিল্টে চলে যায় যে এটা করতে হবে, না হলে মা রেগে যাবে, বা মা হয়তো অনবরত বলছে তোর জন্য ক্যারিয়ার করতে পারিনি, তোর জন্য সংসারে আছে আর তুই আমার কথা শুনবি না, ইমোশনাল ব্ল্যাকমেইল চলে আসে। আবার দেখা যায় মা পড়াশোনা নিয়ে সন্তানের এত বেশি অবসেসড হয়ে যায়, এই বাচ্চাকে নিয়ে এই টিচারের কাছে দৌড়াচ্ছে, ওই টিচারের কাছে দৌড়াচ্ছে, তার যে আরও 2-3টা বাচ্চা আছে ওদের এখনো হয়তো কোচিং শুরু হয়নি, বাট ওদেরকে অ্যাকচুয়ালি বঞ্চিতই করা হচ্ছে। তখন আর ওনার মাথায় এটা কাজ করছে না যে আমার এই বাচ্চাটার টিচারের পিছনে দৌড়াচ্ছি যে এত সময় দিচ্ছে, কিন্তু আরেকটা বাচ্চা তো বঞ্চিত হচ্ছে, আমি তো অ্যাকচুয়ালি ফোকাসটা ছিল বাচ্চাদেরকে কোয়ালিটি টাইম দিব, এটা প্রোভাইড করব, ওই ফোকাসটা থেকে হয়তো সরে যাচ্ছেন। আবার অনেক সময় এটাও থাকে বর্তমান যুগে আমরা যদি দেখি যাদের অ্যাকচুয়ালি আসলে অনেক সুবিধা আছে, কাইন্ড অফ বাবা মা বাচ্চা দেখে দেওয়ার জন্য প্রস্তুত, শ্বশুর শাশুড়ি বাচ্চা দেখে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তারপরে ওনারা সিদ্ধান্ত নিচ্ছেন না আমি হোম মেকার হব, এবং ওনাদের আসলে 2-3 জন করে সাপোর্টিং স্টাফ থাকছেন, ফুল টাইম কন্টিনিউয়াসলি পার্লারে দৌড়চ্ছেন, ফ্রেন্ডদের সাথে কিটি পার্টি করছেন, বা বাচ্চাকে স্কুলে দিলে স্কুল মমিসদের সাথে কিটি পার্টি করছেন, কন্টিনিউয়াসলি নাইট আউট করছেন, বাচ্চার মতো এক কোনায় পড়ে থাকছে। সো হোম মেকার হলেই যে আমি এতক্ষণ ধরে যে ত্যাগের কথা বললাম, স্ট্রেসের কথা বললাম, ওরকম যে হয় এমন কিন্তু না, এটার কিন্তু আরেকটা সাইডও আছে। সো আমরা এটা জেনারেলাইজ করব না, কারণ কার লাইফ কেমন আমরা এটা জানি না। কেউ হয়তো প্রথম ভাগে পড়ছেন, কেউ হয়তো দ্বিতীয় ভাগে পড়ছেন, এটা জিনিসটা তাদের ব্যক্তিগত জীবন। এবং আসলেই কিন্তু একটা ব্যাপার কি, যখন এই দ্বিতীয় ভাগের যে কথাগুলো বলছি, ওনাদের সন্তানরা কিন্তু একটা পর্যায়ে ওনাদের প্রতি রেবিলিয়াস হন, এবং এই সন্তানদের জন্যই তাদের মায়েরা কিছু ক্ষেত্রে পরীক্ষা হয়ে যান। একদিকে তুমি আমাকে ইমোশনাল ট্রায়ালে ফেলছো, তুমি আমার মা, আরেকদিকে তুমি এই কাজগুলো করে আমাকে বঞ্চিত করছো, প্লাস ইমোশনাল ব্ল্যাকমেইল করে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছো, কেমন মা তুমি। সো হয়তো এই মুহূর্তে উনি কিছু বেনিফিট পাচ্ছেন, বাট টুডে অর টুমরো ওনাকে ওনার সন্তানের মুখোমুখি হতে হয়, ওই ব্যাকল্যাশটা ওনাকে পেতে হবে ওনার ব্যক্তিগত জীবনেই। এবং এখন আমরা আস্তে আস্তে যদি একটু চাকরিজীবী মায়েদের দিকে আসি, বর্তমানে চাকরিজীবী মায়েদের অবস্থা যদি আমরা বলি, যাদের সাপোর্টিং সিস্টেমটা খুব স্ট্রং, যাদের এখানে হয়তো সাপোর্টিং স্টাফ আছে, বা বাবা মা বা শ্বশুর শাশুড়ি দেখছেন, তাদের জন্য তো আলহামদুলিল্লাহ যে বাবুকে নিরাপদে হয়তো রেখে আসতে পারছেন, দাদা দাদি বা নানা নানির কাছে শক্ত সমর্থ আছেন, বা হয়তো কাজিনদের সাথে জয়েন্ট ফ্যামিলিতে একটু বড় হচ্ছে। তারপরেও একটা দুশ্চিন্তা কিন্তু মায়ের থাকে, একটা অপরাধ বোধ মায়ের থাকে, কারণ আমি আমার সন্তানকে ডিপ্রাইভ করে যাচ্ছি। সন্তান কিন্তু একটু হলেও মন খারাপ করছে, একটু হলেও কিন্তু কান্না করছে, অ্যাটাচমেন্টের ইনসিকিউরিটিটা কিন্তু একটু হলেও থাকছে, কারণ মাই রিপ্লেসেবল, যেটা আমি বললাম। এবং আরও যেই জিনিসটা হয়, অনেক ক্ষেত্রেই হয়তো শ্বশুর শাশুড়ি বা বাবা মার কাছে দিয়ে আসছি, কিন্তু তারপরেও মিনিটে মিনিটে ফোন থাকে, তাড়াতাড়ি আসো, কেন দেরি করছো, বা তোমার বাচ্চা এটা করছে না, বা বাসায় ফেরা মাত্রই
মানে কমপ্লেইনের একটা মানে ঝুলি খুলে যায়। তোমার বাবু এটা করেছে, তোমার বাবু ওটা করেছে, তোমার বাবু এরকম ওরকম। আবার দেখা যাচ্ছে আপনি যখন হয়তো বাবুর অন্য কিছু প্রিপেয়ার করে দিচ্ছেন, তখন আপনাকে বলছে আমরা সারাদিন বাচ্চা রাখছি, আমাদের মতো করে রাখতে হবে, তুমি এত কথা বলো কেন। বা অনেক সময় এটাও হয়ে যায় যে আমাদের মুরব্বীরা হয়তো না বুঝেই বলে ফেলেন বাচ্চাদের ভেতরে আমাদেরকে নিয়ে কিছু পচা কথা, যে হ্যাঁ তোর মা তো তোকে জন্ম দিয়েই খালাস, তোকে ফেলে চলে যাচ্ছে, আমরাই তো দেখছি, মা দুষ্টু, মা পচা। এটা গৃহিণী মাদের ক্ষেত্রেও মাঝে মাঝে বলে মা দুষ্টু, মা পচা, কর্মজীবী মাদের ক্ষেত্রেও এটা বলে। তো অনেক ক্ষেত্রে সন্তানের মনে ক্ষোভ তৈরি হয়ে যায়। এবং বর্তমানে চাকরি, কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা খুবই ক্যারিয়ার ওরিয়েন্টেড, ক্যারিয়ার নিয়ে তারা কোনো রকম স্যাক্রিফাইস করতে চান না, হাই অ্যাচিভার, ওনারা ওনাদের ক্যারিয়ারকে ফোকাস করছেন, ওনাদের লাইফের প্রায়োরিটি আলাদা। কেউ কেউ বাধ্য হয়ে চাকরি করছেন, কারণ বর্তমান যুগে যে আর্থিক অবস্থার দিকে আমরা তাকাই, সন্তানকে একটা ভালো ভবিষ্যৎ দিতে গেলে সব কিছু মিলিয়ে একটা সুন্দর ছিমছাম জীবনযাপন করতে গেলেও স্বামী স্ত্রী দুইজনকেই চাকরি করতে হচ্ছে, সমাজ ব্যবস্থা ওদিকে চলে যাচ্ছে। তখন অনেক ক্ষেত্রে বাবা মায়েরা বাধ্য হচ্ছেন চাকরি করতে, অনেক ক্ষেত্রে মায়েরা বাধ্য হচ্ছেন বাচ্চাকে ডে কেয়ারে দিয়ে হলেও চাকরিটা করতে কোনো রকমে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এখান থেকেও মায়েরা কন্টিনিউয়াসলি মানে কোয়েশ্চেনের সম্মুখীন হচ্ছেন, অনবরত তাদেরকে ব্লেম করা হচ্ছে, একটা গিল্ট ট্রিপে নিয়ে যাওয়া হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের কোনো সাপোর্টিং সিস্টেম নেই, তাদের জন্য এটা অস্বাভাবিক কষ্টকর। ডেফিনেটলি 9টা 5টা অফিস করছে বা শিফটিং ডিউটিটা করছে, এরপরে বাবুকে হয়তো কোনো জায়গায় ডে কেয়ার হোক বা কারো কাছে একটু রেখে এসেছে, তারপর যাওয়া মাত্র বাসায় গিয়ে ঝাঁপিয়ে পড়ে রান্না করতে হচ্ছে, ঘর পরিষ্কার করতে হচ্ছে, যাবতীয় সব কাজ তাকে গুছিয়ে ফেলতে হচ্ছে। হয়তো সে প্রতিদিন রান্না করতে পারছে না, সে হয়তো এক সপ্তাহে রান্না করে রাখছে বা 2-3 দিনের রান্না করে রাখছে। সেখানে যদি হাজব্যান্ড একটু হেল্পফুল হন, আলহামদুলিল্লাহ, এগেইন হাজব্যান্ড হয়তো রান্নাটা করছে, বাবুকে রাখছে, খাওয়াচ্ছে বা অন্য কাজগুলোতে হেল্প করছে, কোয়ালিটি টাইম দিচ্ছেন। এবং স্ত্রী হয়তো ওই সুযোগে কাজ করছেন, বা হাজব্যান্ড হয়তো রান্না করে ঘরটা গুছিয়ে ফেলছেন, স্ত্রী হয়তো তখন সন্তানের সাথে সময় কাটাচ্ছেন, একটা সিনক্রোনাইজেশনে আসে। এবং এখানে যে জিনিসটা, যে আপনি যখন চাকরি করছেন, আপনি কিন্তু কিছু সময়ের জন্য হলেও আপনি যতই ডেডিকেশন আপনার সন্তানের প্রতি দেখান, আপনার সন্তান বঞ্চিত হচ্ছে, তার ভেতরেও অ্যাকচুয়ালি কিছু মানে ইনসিকিউর অ্যাটাচমেন্ট আসতে পারে, একটা সেপারেশন এংজাইটি আসতে পারে। সব কিছুরই তো আসলে উপকারিতা অপকারিতা থাকে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে পারি। এটা কিন্তু আসলে ম্যাটার করে যে আপনি আপনার বাচ্চাকে কতটুকু কোয়ালিটি টাইম দিচ্ছেন। আপনি ওকে অনেক কোয়ান্টিটি দিচ্ছেন, আপনি সারাদিন ওর সাথে আছেন, কিন্তু আপনি ওর সাথে এক ফোঁটা কানেক্টেড না, চোখে চোখ রেখে কথা বলছেন না, আদর করছেন না, কোনো স্মৃতি দিচ্ছেন না, তখন কিন্তু এটা অ্যাকচুয়ালি ওর জন্য কোনো কাজ হবে না। কিন্তু আপনি যদি চাকরি করেও আপনার সন্তানকে 1 ঘন্টা কমপ্লিট কোয়ালিটি টাইম দেন, ওর সাথে চোখে চোখ রেখে কথা বলা, খেলা করা, ওর গল্পগুলো শোনার চেষ্টা করা, ওর সাথে অনেক অনেক কথা বলা, ওকে আপনি ওর ভাইবে কানেক্ট করা, ওর ইমোশনগুলো শেখানো, ভেন্টিলেট করা, এই জিনিসটা কিন্তু তখন খুব ফ্রুটফুল। হ্যাঁ, ওর যে এংজাইটিটা হচ্ছে, আপনি ওকে যে টাইমটা থেকে বঞ্চিত করছেন, ওটা আপনি হয়তো পূরণ করতে পারছেন না, বাট আপনি কিন্তু অন্য দিক থেকে পূরণ করতে পারছেন। এবং এটাও কিন্তু ঠিক, একজন চাকরিজীবী মায়ের সন্তানেরা কিন্তু স্বাবলম্বী হয় দ্রুত, কারণ ওরা একটা পর্যায়ে বুঝতে পারে যে আমাকে তো আমার দায়িত্বটা নিতে হবে, আমাকে নিজেকে গুছিয়ে নিতে হবে। এখন একটা জিনিস কি, যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন টিভিসিতে দেখাচ্ছে যে চাকরিজীবী মায়ের সন্তানেরা, হাই অ্যাচিভার মায়ের সন্তানেরা খুব সুন্দর প্রাউডলি এসে বলছেন যে আই এম প্রাউড অফ মাই মাম, বা আমার মা আজকে যেখানে, তার পরিচয় আমার খুব ভালো লাগে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি বলি, ক্যামেরার ওপাশেও কিন্তু কিছু গল্প থাকে, ঘটনা থাকে, যেখানে সন্তানেরা প্রচণ্ড একটা ক্ষোভ ধারণ করে থাকে যে মা, আমার ফ্রেন্ডের মায়েরা ঠিকই ওদেরকে নিতে আসতো, তুমি কখনো আসোনি। আমার ফ্রেন্ডের মায়েরা মজার মজার টিফিন রেডি করে দিত হাতে বানানো, তুমি কখনো দাওনি। তুমি আমার প্যারেন্টস টিচার মিটিংয়ে টাইম মতো আসতে পারোনি, স্পোর্টস ডেতে আসতে পারোনি, আমি তোমাকে মিস করেছি, তুমি আমাকে সময়টা দিতে পারোনি। তুমি সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত অফিসের পিছনে দৌড়িয়েছ, আমি ঘুমিয়েছি কখন, পড়েছি কখন, তুমি এটা খেয়াল করোনি। বাচ্চাদের কমপ্লেনগুলো সত্যি, এবং এই কথাগুলো কিন্তু আমরা টিনেজারদের কাছ থেকে খুব রেগুলারলি পাই। কাজেই
আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যখন চাকরি করছেন আপনাকে এটা কেউ শেমিং করছে না, গিল্ট ট্রিপে নিচ্ছে না। আপনি সচেতনভাবে সজ্ঞানে জেনে আপনি যাচ্ছেন এটার কনসিকোয়েন্সেস কি হবে, আপনার বাবু আপনার প্রতি, আপনার সন্তান আপনার প্রতি কি কমপ্লেন করতে পারে, আপনি কিভাবে ওকে অল্টারনেটিভ ওয়েতে, অবশ্যই খেলনা দিয়ে পোষাবেন না, টাকা দিয়ে পোষাবেন না, কিভাবে ওর ইমোশনাল গ্যাপ আপনি ইমোশন দিয়ে পুড়িয়ে দেবেন, কিভাবে আপনি ওর সময়ের অভাবটা সময় দিয়ে পুষিয়ে দেবেন। আপনাকে এই চিন্তাগুলো করতে হবে, কারণ আপনি মা, আপনি একজন গৃহিণী মা হন, আপনি একজন কর্মজীবী মা হন, যেই হন না কেন আপনি মা, এবং আপনার মর্যাদা অনেক বেশি। ইসলাম আপনাকে যদি সম্মান দিয়ে থাকে, ধর্ম যদি আপনাকে মা হিসেবে সম্মান দিয়ে থাকেন, আপনাকে অবশ্যই এটা মানতে হবে। যত বেশি সম্মান তত বেশি দায়িত্ব, এবং দায়িত্ব আপনাকে পালন করতে হবে, না হলে আপনাকে সেটা নিয়ে প্রশ্ন করা হবে। একটা ব্যাপার কি দেখেন, আপনি যেই লেভেলেই থাকেন না কেন আপনার লাইফে কিছু ট্রায়াল থাকবে। ধরেন এতক্ষণ তো আমরা কর্মজীবী মা এবং গৃহিণী মা নিয়ে বললাম, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো যে আসলেই ধরেন আমি আজকে একজন গৃহিণী মা, আমি কি তাহলে একজন কর্মজীবী মাকে ব্যাশিং করতে পারি? এবং ধরেন আরেকজন মা যিনি আসলে হাউসওয়াইফ ম্যাটেরিয়াল না, উনি খুব প্রাণপণ চেষ্টা করতেছে হাউসওয়াইফ হওয়ার জন্য, চেপে রাখতেছে, কিন্তু ক্ষণে ক্ষণে ওনার আউটব্রাস্ট আসে, ওনার হাজবেন্ডের প্রতি তিক্ত হচ্ছে, বাচ্চার প্রতি তিক্ত হয়ে যাচ্ছে। এর চেয়ে কি ভালো না উনি পার্ট টাইম একটা চাকরি হয়তো করলো? হ্যাঁ, ডেফিনেটলি উনি একটা ক্যারিয়ার ব্রেক দিতে পারে, যে ঠিক আছে আমি 4 বছর বা 5 বছর জন্য আমি একটু ব্রেক দিচ্ছি, দেন আমি আবার গেট ব্যাক করব এটা, বা আমি 4 বা 5 বছরের জন্য আমার ক্যারিয়ারটা একটু স্লো আগাবো, আমার বাবুর এখন আমাকে প্রয়োজন, তারপর আমি ফুল ফ্লেজেডে একেবারে আগাতে থাকবো, তখন আমি ইনশাল্লাহ আমার বাচ্চারাও বড় হবে, আমিও বড় হব, আমার বাচ্চা এখন হয়তো পড়াশোনা করছে, আমিও হয়তো এখন একটু গ্যাপ নিচ্ছি, আবার আমিও পরে পড়াশোনা শুরু করব। সো আসলে আমরা তো জোর করে একটা মানুষের ক্যারেক্টার পরিবর্তন করতে পারি না। একটা মানুষকে পরিবর্তন করতে গেলে ওনার ভেতর থেকে পরিবর্তন না আসলে উনি তিক্ত হবেন। সো যেই মাটা চাকরি করে তার সন্তানকে উনি যদি সুন্দর কোয়ালিটি টাইম দিয়ে, ওর কোনো রকম এংজাইটি বা ট্রমা থাকলে উনি ওনার নিজের মতো করে এটা যদি হিল করে আগাতে থাকেন, আমাদেরকে কমপ্লেন করা উচিত? আমাদেরকে এটা নিয়ে মন্তব্য করা উচিত? আমরা তো ভেতরের গল্পটা জানি না। আমি ধরেই নিলাম যে একজন গৃহিণী মা, উনি অ্যাকচুয়ালি কিটি পার্টি করে বা হচ্ছে গিয়ে নাইট হ্যাং আউট করে বা হচ্ছে বাবার সাথে খুব তিক্ত সম্পর্ক করে একেবারে বাসাটা অস্থির বানায় রাখতেছে, খুবই ড্রামা করে, ইমোশন ম্যানিপুলেশন করে, একজন হাই অ্যাচিভার মা যার কাছে সব কিছুতেই তার ক্যারিয়ার, বাচ্চা কিছুই না, স্বামী কিছুই না, আমরা ধরে নিলাম এরকম খুবই টক্সিক মেন্টালিটির মা। আপনি ওনাকে ব্যাশিং করলেন ইচ্ছা মতো, হ্যাঁ এরকম এরকম ব্যাশিং করে ওনার কোনো কিছু যায় আসবে? ওনার কি অ্যাকচুয়ালি আপনার ওই ইনসাইটটা দরকার আছে? ওনার তো আপনার ইনসাইটের দরকার নাই, বরং যেটা হচ্ছে আপনি যে তিক্ত কথাগুলো বলছেন, যখন একজন গৃহিণী মা আসলে মন থেকে তার সন্তানের জন্য চেষ্টা করছেন, ওনার কষ্টটা লেগে যায় যে আমি তো কষ্ট করছি ঠিকই, তাহলে গৃহিণী মাদেরকে কেন গড়পড়তা এইভাবে অপমান করছে? সেই চাকরিজীবী মা যিনি আসলে কোনো সাপোর্টিং স্টাফ নাই, বাসা সামলাচ্ছে, চাকরি করছে, কারণ তার দরকার তার সন্তানকে প্রোভাইড করার জন্য, সিঙ্গেল মম হতে পারেন, চাকরিজীবী, বা হয়তো বাবা চাকরি করছেন কিন্তু তারপরেও তাকে মাকেও চাকরি করতে হচ্ছে একটা সুন্দর জীবনের জন্য, বা সেই চাকরিজীবী মাটা যেখানে বাসায় ফেরার পরে তাকে হয়তো যার কাছে বাচ্চাদেরকে রেখে যাচ্ছে তাদের কাছ থেকে কথা শুনতে হচ্ছে, ঘরের কাজও করতে হচ্ছে, তারা তো অপমানিত বোধ করছে। কাজে আমরা কেন জানি না বর্তমানে খুব অস্থির, এবং সবসময় আমরা আমাদের নিজেদেরকে দেখাতে চাই যে আমি নিজে উঁচু একটা লেভেলে, অন্যরা সবাই নিচু। কার সাথে কম্পিটিশন করছি? আপনি প্রতিদিন আপনার নিজের সাথে তুলনা করেন, আপনি আপনার নিজের চেয়ে আরও বেস্ট হওয়ার ট্রাই করেন, আপনি চেষ্টা করেন আপনার বাচ্চাকে আপনি আরও কীভাবে দেবেন, পাশাপাশি আপনি আপনার নিজেকে কিভাবে ভালো রাখবেন। আমরা না মা আরও কিভাবে ভালো হতে পারবো, অন্য মাকে কিভাবে ব্যাশিং করতে পারবো, এই দৌড়াতে গিয়ে বাচ্চাকে ট্রফি কিড বানায় ফেলি। কোনো না কোনো একভাবে আমরা বাচ্চাকে ট্রফি কিড বানায় ফেলি এবং নিজেদের কোনো যত্ন নিতে পারি না, পরে আমরা নিজেরা হাহুতাশ করতে থাকি। এবং এটা কিন্তু সত্যি কথা, যাদের আমাদের নিজেদের প্রতি যত্ন নেওয়ার সুযোগ আছে, তারপরেও আমরা মেয়েরা কিন্তু একটু অলস, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আমরা এক্সারসাইজ করতে চাই না, আমরা শুয়ে শুয়ে ইউটিউবে ভিডিও দেখবো, এগুলো করতে চাই না। সো আমরা মায়েরা নিজেদের যত্ন নিই না, নিজেদের শরীরটা পড়ে যায় এবং আমরা আরও তিক্ত হতে থাকি, পরে অন্যের প্রতি আমাদের আরও কমপ্লেইন হতে থাকে। সো বেসিকলি জিনিসটা যেটা হচ্ছে, মা বনাম মা দাঁড় করিয়ে আসলে কোনো লাভ নেই।
কারণ এই বনাম আসলে খুবই নোংরা একটা শব্দ হয়ে যায়, সবার সাথে এই বনামটা খাটে না। আর একটা পার্ট আমি যদি জাস্ট একটু বলি, যেটা দিয়ে শুরু করছিলাম, আমি বলেছি যে সিজারিয়ান সেকশন মা, নর্মাল ডেলিভারি মা, নর্মাল ডেলিভারিতেও যে কষ্টটা, তীব্র কষ্ট, ডেফিনেটলি কষ্টের কোনো কিছু দিয়ে এটা পূরণ করা যায় না। সিজারিয়ান সেকশনেও তো আসলে মা তো মাই হচ্ছেন, ওনারও তো কষ্ট হচ্ছে। একটা অপারেশন আমি যদি বলি, ধরেন গল ব্লাডার অপারেশন, ছোট্ট পেটে একটা ফুটা করবে এবং ওখান থেকে আস্তে করে রিমুভ করে ফেলবে, বা অ্যাপেন্ডিসেক্টমি, আজকাল তো সব ল্যাপ্রোস্কোপিক অপারেশনগুলো হচ্ছে। ডেফিনেটলি এগুলো বড় অপারেশন, কিন্তু কাটাটা যদি লক্ষ্য করি তুলনামূলক একটু ছোট থাকে, কিন্তু তারপরেও কিন্তু বলা হয় বিশ্রাম নেন। একটা অ্যাবসেস ড্রেন করার পরেও কিন্তু দেখা যায় যে ওই হসপিটালের ইমার্জেন্সি রুম থেকে আসার পরে আমরা কিন্তু ওই দিন একটু বিশ্রামেই থাকার চেষ্টা করি যে আমার অনেক কষ্ট হচ্ছে। সেই ক্ষেত্রে একটা মায়ের এতখানি পরিমাণ একটা জায়গা কাটা হচ্ছে, এত লম্বা একটা সুই ঢোকানো হচ্ছে, এবং ওই ব্যাক পেইন নিয়ে মাটা থাকছেন, তারপরেও আমরা তাকে বলি যে তুমি কিসের মা, তুমি সিজারিয়ান সেকশনের মা, এটা কোনো ব্যথা তুমি ফিল করছো? ভাই, ওই মা যখন অপারেশনের পরে ওঠে, ঘষাটা যখন লাগে, তার তো কলিজা ছিঁড়ে যেতে থাকে। তো আমরা কিভাবে এটাকে আমরা তুচ্ছ করি যে সিজারিয়ান সেকশনের মা মা না, কিভাবে এই বনাম শব্দটা আমরা বসাই। ওই আবার আমরা যদি বলি ব্রেস্ট ফিডিং মা বা ফর্মুলা ফেড মা, আমরা পার্থক্য করি কিভাবে? ব্রেস্ট ফিডিংয়ে ডেফিনেটলি কষ্ট হয়, পিঠ ধরে যায়, শরীর ধরে যায়, এনার্জি ড্রেইন হয়ে যায়। আমরা শুধু বলি যে তুমি তো যখন ইচ্ছা তখন বাচ্চার সাথে শুয়ে আরাম করে থাকো, তুমিও তো আরাম করো, কিন্তু তার শরীর থেকে তো এনার্জিটা কমপ্লিটলি শুষে নেওয়া হচ্ছে। দুধ খাওয়ানো তো এত সহজ জিনিস না। আর ফর্মুলা ফিড মায়েদের কথাটাও যদি আমরা বলি, সব সময় ফিডারটা ক্লিন করতে হচ্ছে, ওখান থেকে কোনো জীবাণুর আক্রমণ হচ্ছে নাকি, টেম্পারেচারটা ফিডারে ঠিক থাকছে নাকি, বারবার দুধটা গুলিয়ে এনে বাচ্চাকে খাওয়ানো, এই দুধ শেষ হয়ে যাচ্ছে নাকি। কষ্ট হয়তো রাত বিরাতে ঘুম থেকে উঠে বারবার দুধটা বানানো, ম্যানেজ করা, এগুলো কি প্রেশার না? আমরা যে বলি বুকের দুধ খাওয়াচ্ছ না, কেন তুমি দুধ দিচ্ছ না, মাকে কন্টিনিউয়াসলি আমরা জাজ করতে থাকি, বাচ্চার সাথে তোমার বন্ডিং হবে না। ওনার রিজিক যদি না লেখা থাকে বাচ্চার সাথে বুকের দুধ, উনি আনবে কোত্থেকে ওই দুধ? কিন্তু আমরা বনাম দাঁড় করাই দিই, ও বুকের দুধ খাওয়াইছে, ওর নর্মাল ডেলিভারি, ও অনেক ভালো মা, তুমি সিজারিয়ান সেকশন, তুমি ফর্মুলা ফেড মা, তুমি মায়ের ক্যাটাগরিতেই পড়ো না। যেমন আমরা কচট করে বলে দিই গৃহিণী মা, তুমি তো কোনো কিচ্ছু করো না, তুমি চাকরিজীবী মা, তুমি তো কিচ্ছু করো না। শোনেন, একটা জিনিস কি, আমরা বনামগুলো যদি বাদ দিয়ে দেখি, বাহিরের মানুষরা আমাদের মাদেরকে যেটা দেখে, আমরা আসলে কিছুই করি না, আমরা শুয়ে শুয়ে বাচ্চা পালি, কেমনে কেমনে বাচ্চা জানি বড় হয়ে যায় আমাদের বাচ্চাগুলা। কাজেই অন্যরা তো এমনি আমাদেরকে কথা শোনানোর জন্য খুব মুখিয়ে থাকে, খুব প্রস্তুত। আমরা নিজেরা কেন এই নোংরা কাদা ছোড়াছুড়িটা করি? আপনি জাস্ট চিন্তা করে দেখেন, আপনার সন্তান হয়তো আপনি জন্মদান করতে পেরেছেন, ও আপনার চোখের সামনে বড় হচ্ছে, ও হাঁটছে, খেলছে, কিন্তু যেই মাটা গর্ভে 9 মাস সন্তান ধারণ করার পরে দেখলো গর্ভে সন্তান মারা গিয়েছে, ইন্ট্রাউটেরাইন ডেথ তো হয়, 9 মাস পরে বাবুটা মৃত বের হলো, বা যেই মাটার মিসক্যারেজ হয়ে গেল 5 মাসে, 6 মাসে, 7 মাসে বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যাচ্ছে, তারাও তো মা, তাদেরও তো কষ্ট লাগে। তাদের হয়তো ওই ছোট্ট অস্তিত্বটা, ওই ছোট্ট প্রাণটা তারা হাতে নিতে পারেনি, কিন্তু তাদেরকেও তো আমরা ভুলে যাই। আমরা তাদেরকেও কিন্তু জাজ করা স্টার্ট করি যে তোমার কোনো সমস্যা, এই কারণে এটা হয়নি। এমনিতেই তো মাটা ট্রমার উপরে থাকে, আমরা তো তাদেরকে মা খেতাব দিতে প্রস্তুত না, কারণ ওই ছোট্ট প্রাণটা তো তারা আমাদেরকে এনে দেখাতে পারে না। তারা ভেতরে ভেতরে তো গুমড়ে মরে, তাদের কোনো পরিচয় নেই। যে মায়ের সন্তান হয়তো 1-2 বছর বাঁচল, এর পরে মারা গেল, তাকেও আমরা মা খেতাবটা দিতে চাই না, তাকেও আমরা চট করে তকমা দিয়ে দিই, পাপ করছো হয়তো এই কারণে এগুলা গিয়েছে। কি নোংরা নোংরা কথা বলে আমরা মাদেরকে ক্ষত বিক্ষত করি। কাজে একটা জিনিস কি, আমরা মায়েরা নিজেদের ভেতরে এই কাদা ছোড়াছুড়ি নোংরা কাজটা না করি, আমরা আমাদের পরস্পরের জীবনটা সহজ করি, যতটুকু সম্ভব জাজমেন্টের দিকে না যাই, কারণ আমরা কেউ কারো ভেতরটা জানি না, আমরা শুধু বাহিরটা দেখি, বাহিরটা দেখে তো বলতে পারি না। এবং আপনি যখন কাউকে কোনো দাওয়া দিতে যাবেন, আপনি যখন কাউকে কোনো সাজেশন দিতে যাবেন, এটা তো আপনাকে মাথায় রাখতে হবে যে উপযুক্ত মানুষ, উপযুক্ত পরিবেশ, উপযুক্ত মেন্টালিটি এবং উপযুক্ত সময়, এগুলো দরকার।
আমি প্রস্তুতি না আপনার কথা শোনার জন্য। আপনি আমাকে বলেই যাচ্ছেন, আমি তো এক পর্যায়ে বিরক্ত হয়ে আপনাকে একটা ঝাড়ি দিব। সো আপনাকেও বুঝতে হবে যে আপনি যখন কাউকে বোঝাতে চাইছেন স্পেসিফিকলি, আপনাকে এই যে 4টা কম্পোনেন্ট বললাম ওটা মাথায় রেখে আপনি বলেন, দেন এটা মেক সেন্স করবে। এবং আমরা অবশ্যই যেটা করি, আমরা পরস্পরের জন্য একটা হেলদি এনভায়রনমেন্ট প্রোভাইড করার চেষ্টা করি, আমরা পরস্পরের জীবনটা সহজ করি। এবং আগেকার যুগে না একটা জিনিস যদি আমরা খেয়াল করি, বর্তমানে আমরা যত সহজে বলে দিই চট করে ও টক্সিক, ওর সাথে মিশবো না, বাউন্ডারি, এবং এটা করতে করতে আমরা আরও একা হচ্ছি, এমনি আরও একা হচ্ছি। আগেকার যুগে এই জিনিসটা হতো না। আগেকার যুগে আমরা মানুষদেরকে ক্ষমা করতে পারতাম, আমরা অনেকবার দয়া করতাম, সম্পর্কগুলো ওভাবে করেই টিকে থাকতো। কিন্তু আমরা এখন খুব অসহনশীল, আমরা এখন শুধু নিজের মতই প্রকাশ করবো, আমরা কারো কথা শুনবো না, কারো জুতাটা শোনার চেষ্টা করবো না। কিন্তু উপরে উপরে আমি কিন্তু দেখাবো আমি খুবই আন্ডারস্ট্যান্ডিং, আমি খুবই সহনশীল, তুমি কি বলো আমি তোমার কথা বুঝবো, বাট ভেতরে ভেতরে আমরা জিনিসটা না। এবং কষ্টকর হলেও সত্যি নিজের পিঠ দেখা যায় না, এই জন্য আমি যেটা ভাবছি আমার অ্যাকশন সেটা যে দেখায় না, এটা আমরা বুঝতেও পারি না। সো একই কথা এই নিয়ে 5ম বারের মতো বলছি, দয়া করে মা বনাম মা এই জায়গাটা আমরা শব্দটা যেন পুরোপুরি বাদ দিয়ে যাই। মা মাই। আমি আবারও ডিসক্লেইমার দিয়ে দিচ্ছি, আমি আজকে ওইসব মায়েদের কথা বলছি না যারা প্রচণ্ড রকমভাবে একটা সন্তানের জীবনে পরীক্ষা হয়ে আসে। আমি আজকে সেই মায়েদের কথা বলছি এবং সংখ্যা গরিষ্ঠ মায়েদের কথা বলছি যারা আপ্রাণ সন্তানদেরকে ভালোবাসে, ভালো একটা জীবন দিতে চায়, তাদের জন্য তাদের জীবনের একটা বড় অংশ তারা পার করে ফেলতে পারে সন্তানকে ভালোবেসে, মুখের দিকে তাকিয়ে। আমরা সবাই ভালো থাকি, মায়েরা ভালো থাকুক।